আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা আপনি ফ্লাই করার আগে, অর্থাৎ ভিসা এবং এয়ার টিকিট পাওয়ার পরে, ফ্লাই করার পূর্বে যেসব জিনিস বা যে সকল তথ্য জানা দরকার ওগুলি আজকে বলবো ইনশাল্লাহ। তো প্রথমে যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো যে আপনার পাসপোর্টের মেয়াদ তো অবশ্যই 6 মাসের উপরে বলে, মানে 1 বছর থাকা ভালো। কারণ যে দেশে যাবেন ওই দেশে যাওয়ার পরে 6 মাস থাকতে হয় মেয়াদ, যে কোনো দেশে ফ্লাই করতে হলে। আর অবশ্য 6 মাসের নিচে হলে এয়ার টিকিটও ইস্যু করা যায় না। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো আপনার বিমান টিকিট চেক করুন। বিমান টিকিটের নামের বানান ও ফ্লাইট শিডিউল ঠিক আছে কিনা চেক করুন। এটা তো আপনি তখনই চেক করবেন যখন আপনি টিকিট ইস্যু করবেন, তখনই আপনি জিনিসটা চেক করে নেবেন। হ্যাঁ, আপনার পাসপোর্টের নামের সাথে টিকিটের নামের বানান ঠিক আছে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। না হলে ওই এয়ার এজেন্সি যদি ভুল হয় তাহলে কি করবে, ওই এয়ারলাইন্সে মেল করে দেবে, তাহলে বোর্ডিংয়ে সমস্যা হবে না যদিও ভুল থাকে, ঠিক আছে। কিন্তু এটা অবশ্যই আপনি রিকনফার্ম হয়ে নেবেন। আর আপনার হোটেল বুকিং চেক করুন, নামের বানান সেই সাথে হোটেল পেমেন্ট ইস্যু চেক করুন। হোটেল বুকিং স্পেশালি যারা ট্যুরিস্ট ভিসা যাবেন তাদের তো হোটেল বুকিং দেখতে চাইবে, এটা রাখবেন সাথে। এই এয়ারপোর্টে বলেন আর যে দেশে যাচ্ছেন ওই দেশেও চাইতে পারে, দোনো দেশে চাইতে পারে। তো দেখ, চাক না চাক এটা আপনার সাথে রাখা উচিত। হ্যাঁ, হোটেল বুকিং করে নেবেন। Booking.com আছে, এগোরা আছে। আর যদি নিজেরা না পারেন, এগুলো ব্যাংক কার্ডেরও মাঝে মধ্যে সহায়তা লাগে, মানে তো এই জন্য আপনারা এজেন্সির হেল্প নিতে পারেন বা কোনো অভিজ্ঞদের হেল্প নিতে পারেন। এই, আর আপনি যদি চাকরিজীবী হন তবে সাথে এনওসিও আপনার ভিজিটিং কার্ড, অফিস আইডি সাথে রাখুন চাকরিজীবী হলে। ব্যবসায়ী যদি হন তাহলে ট্রেড লাইসেন্স এবং ইংলিশ ট্রান্সলেট ও নোটারাইজ কপি এবং ভিজিটিং কার্ড সাথে রাখুন, ঠিক আছে। আর আরেকটা বিষয়, আপনার উক্ত কাগজপত্র একটি সেট স্ক্যান করে আপনার মোবাইলে রাখুন। মানে গুরুত্বপূর্ণ যেসব জিনিসগুলো এগুলো স্ক্যান করে মোবাইলে রাখেন। কোনো তথ্য যদি মনে করেন টিকিট যদি কোথাও ব্যাগে রাখেন বা কোথাও রাখেন হারিয়ে যায় বা এরকম কিছু, তখন আপনার মোবাইল থেকে দেখালেই হবে। টিকিটই কিন্তু তারা পুরো টিকিট চায় না, টিকিটে শুধু পিএনআর নাম্বারটা নেয়। এই, আর ভিসা অনেক ই ভিসা আছে, এই ভিসা শুধু তারা ওই স্ক্যান করে, বারকোডটা স্ক্যান করে ইমিগ্রেশনে, এটাই। আপনি ওগুলো সাথে রাখলে অ্যাটলিস্ট ওইটা হারিয়ে গেলে মোবাইলে দেখাতে পারবেন যে আমি হারিয়ে গেছে, আমার দেখেন আমার এটা ভিসা কপি বা আমার টিকিট কপি, এটা এই আর কি। আপনার পাসপোর্ট ডলার এন্ডোর্সমেন্ট করা আছে কিনা চেক করুন। অর্থাৎ যে দেশে যাবেন ওই দেশে কত কারেন্সি নিচ্ছেন ওই অনুযায়ী ডলার এন্ডোর্সমেন্ট আছে কিনা এটাও খেয়াল, এটা যে দেশে যান ওই দেশের ডলার এন্ডোর্সমেন্টই করবে, ওই দেশের কারেন্সিতে আর করবে না। তো ইন্টারন্যাশনাল হিসেবে ওই দেশের কারেন্সি অনুযায়ী কত কারেন্সি আপনি নিচ্ছেন। যদি বেশি নেন তাহলে মানি লন্ডারিংয়ের অপরাধে আবার ধরতে পারে ইমিগ্রেশনে। তাহলে যে পরিমাণ ডলার ডলার আপনি এন্ডোর্স করা থাকবে পাসপোর্টে, ওই সম পরিমাণ টাকা নেওয়াই ভালো। তারপরে হলো আপনার প্রয়োজনীয় ওষুধপত্র, টাকা পয়সা, জামা কাপড় ইত্যাদি সাথে নিয়েছেন কিনা চেক করুন। হ্যাঁ, এটা একটা বিষয়, আপনার প্রয়োজনীয় জিনিসপত্র তো নেবেন। তবে একটা জিনিস কি, সফরে সবসময় মানে খুব বেশি প্রয়োজন না হলে যে জিনিসগুলো ওগুলা নেওয়া উচিত। সফরে যত আপনি মাল সামানে কম নেবেন তত সফর আপনার জন্য আরামদায়ক হবে, কষ্টদায়ক কম হবে। যত সামানে বেশি নেবেন ততই সফর আপনার জন্য কঠিন হয়ে যাবে, কষ্টদায়ক হবে এবং ব্যয়বহুল হয়ে যাবে। কেন, ঠিক আছে। এবং আপনি দেখেন একটা ছোট লাগেজ নেবেন হাতে করে যে কোনো জায়গায়, এমনকি 7 কেজির নিচে নিলে তো আপনি এয়ারলাইন্সেই নিতে বুকিংয়ে দেওয়া লাগবে না। আর বড় বড় লাগেজ নেন, অযথা বেশি কাপড় চোপড় নেন বা অযথা বেশি জিনিসপত্র নেন, ওগুলো আবার ক্যারি করার জন্য লাগেজে দিতে হবে। লাগেজের বিমান এয়ারলাইন্সের আবার ক্যাটাগরি দেখবেন, কোন এয়ারলাইন্সে কত কেজি নেয়, এর বেশি নেবেন না। তাহলে কিন্তু আমরা বুকিংয়ে বোর্ডিংয়ে যে হ্যারাসমেন্ট হবে কি বেশি কেজির জন্য আবার এক্সট্রা টাকা পে করতে হবে।
যেখানে লেখা আছে দেখবেন যে প্লেনে 1 পিস এরা 23 কেজি অ্যালাউ করে। যদি 2 পিস লেখা থাকে তাহলে 23 দুগুণে 23 × 23, তাহলে টোটাল 46 কেজি পাবেন। কোনো যেটাতে লেখা থাকে 20 কেজি, যেমন মালয়েশিয়ান এয়ারলাইন্সে লেখা থাকে 20 কেজি, 20 কেজি নেবেন, 20 পারলে কম নেবেন। তারপরে আমাদের বাংলাদেশ বিমানে অনেক 30 কেজি অ্যাভারেজে থাকে, অনেক সময় 40-45ও দেয়। ইউএস বাংলাও 30 কেজি অ্যাভারেজে পাওয়া যায়, ইউএস বাংলা ভালো দেয়। এয়ার আরাবিয়া কিন্তু আবার দেয় না। এয়ার আরাবিয়া আবার বুকিং কি আলাদা জন্য পে করতে হয়। কিছু কিছু প্লেন আছে একদম কিন্তু আপনার লাগেজ দিবে না। তো এগুলো আবার টিকিট ইস্যু করার সময় চেক করে নেবেন যদি ওই কোন এয়ারলাইন্সগুলো লাগেজ দেয় বা দেয় না। হ্যাঁ, আচ্ছা, আপনার প্রয়োজনীয় কিছু ওষুধপত্র যদি লাগে নেসেসারি, ওগুলি রাখবেন, সাথে প্রেসক্রিপশন রাখবেন, নাহলে আবার ড্রাগ সাপ্লাইয়ের ঝামেলায় পড়ে যেতে পারেন। হ্যাঁ, ওটা যে ওষুধ রাখবেন ওষুধের কোয়ান্টিটি হবে ঠিক যতটুকু আপনি ব্যবহার করবেন অতটুকু, প্লাস হলে আপনার সাথে প্রেসক্রিপশন রাখার চেষ্টা করবেন। অবশ্যই ইন্টারন্যাশনাল ফ্লাইটে কমপক্ষে 5 ঘন্টা আগে যাবেন, আর আপনার ডোমেস্টিকে 2 ঘন্টা আগে যেতে হবে। 5 ঘন্টা বা 6 ঘন্টা আগের আমার ক্লায়েন্টে এসে, অনেক ক্লায়েন্ট যারা টিকিট ইস্যু করি এরা বলে জাকির ভাই 5 ঘন্টা আগে যাই কী করবো, 6 ঘন্টা আগে যাই কী করবো। আমি 5 ঘন্টা 6 ঘন্টা আগে যাই কী করবেন, এয়ারপোর্টে যারা ফ্লাই করে নিয়মিত এরা জানে, তারা জানে, তারা তো এক্সপার্ট। তারা যদি 5 ঘন্টা না 3-4 ঘন্টাও যায় তারা কভার করতে পারে, কারণ তারা সব জায়গায় চিনে। আপনি একটা এয়ারপোর্ট তো ছোটো থাকে না, অনেক বড় থাকে, আর ওরা অনেকগুলো কাউন্টার থাকে। আপনি মনে করেন আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে টার্মিনাল 2টা বন্ধ, একটা খোলা। এখন আপনি শুধু মনে করেন একলা একলা সৌদি আরবে ফ্লাই করবেন, বা দুবাই বা কাতারাস ফ্লাই করবেন, তো বা ইউকে, হ্যাঁ, বা কানাডায় ফ্লাই করবেন, তো আপনি কি একা যাত্রী? আরো প্লেনের যাত্রী নেই তো? সব প্লেনের যাত্রী আপনার এয়ারপোর্টে বড় বড় লাইন ধরে লাগেজ টাগেজ এগুলো সব সহকারে। তো আপনি যে শুধু এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন, ঢুকতেই আপনার 1-1.5 ঘন্টা লাগবে। মানে এভারেজ একটা টাইম ধরি 1 ঘন্টা আপনার ভিতরে ঢুকতে লাগবে। ভিতরে ঢুকে আবার আপনি বোর্ডিং খুঁজেন, বোর্ডিং কোন জায়গায় শুরু হয়েছে। এক এক এয়ারলাইন্সের বোর্ডিং এক এক কাউন্টারে শুরু হয়, কখনো বোর্ডিং শুরু হয় না, আবার আপনি বসে থাকবেন দেখবেন বোর্ডিংয়ের টাইম শেষ হয়ে গেছে, পরে তো ফ্লাই করতে পারবেন না। তো এই জন্য এখানে 1 ঘন্টা আপনি বোর্ডিংয়ে ধরেন, আরও লাগেজ টাগেজ এগুলো দিতে আরও 1 ঘন্টা 2 ঘন্টা, ইমিগ্রেশনে ধরেন আরও 1 ঘন্টা 3 ঘন্টা, আপনার ওই প্লেন কোন গেটে লাগছে ওই গেট খুঁজতে খুঁজতে লাগবে আরও 1 ঘন্টা 4 ঘন্টা, নিজের জরুরি আছে, কিছু হাঁটাচলা আছে, এগুলোর জন্য আরও 1 ঘন্টা 5 ঘন্টা। তো 5 ঘন্টা তো এনেই হয়ে গেল। তো সতর্কতামূলকভাবে 6 ঘন্টা আগে গেলে বেটার, তো আপনি ঠান্ডা মাথায়। আর বোর্ডিং কিন্তু প্লেন ছাড়ার 2 ঘন্টা আগে শুরু হয়। তো এই জন্য এটা বোর্ডিংয়ে খুব সতর্ক থাকা যে কখন বোর্ডিং শুরু হয়। বোর্ডিং হয়ে গেলে সাথে সাথে এরপরে ইমিগ্রেশন করে ফেলবে। ইমিগ্রেশন করার পরে বোর্ডিংয়ে যেখানে বোর্ডিং করবেন সেখানে জিজ্ঞাসা করবেন যে কোথায় কত নাম্বার গেটে আমার প্লেনটা মানে হবে, এটা লাগবে ওইখানে। তো গেট নাম্বার শুনে ওই গেট নাম্বারের কাছে যাবেন, যাওয়ার পরে এরপরে যদি নিজের কোনো জরুরত থাকে, নামাজ পড়া বা ওয়াশরুমে যাওয়া, যে কোনো কাজ থাকে তারপরে সারবেন। আগে এসব কাজগুলো, ইম্পর্টেন্ট কাজগুলো দ্রুত সেরে নেবেন, ঠিক আছে? অনেক সময় দেখা যায় ইমিগ্রেশন দেরির কারণে ফ্লাইট মিস হয়। বোর্ডিং দেখা যায়, অনেক সময় দেখা যায় বোর্ডিংয়ের একটা নির্দিষ্ট টাইম থাকে, এই টাইমের ভিতরে আমি বোর্ডিং না করতে পারলে আপনারা আর নিবে না, ঠিক আছে? তো আবার ইমিগ্রেশনের মাঝে মধ্যে ঝামেলা হয়। ইমিগ্রেশনে দেখা যায় যে ট্যুরিস্ট ভিসা বা বিভিন্ন ভিসা নিয়ে হেরা চেক টেক করতে করতে দেখা যায় অনেক সময় দেখা যায় কোনো ক্লায়েন্ট আটকায় রাখে, অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে। তো এইসব জিনিসের কারণে এগুলা আগে আগে করতে হয়। হ্যাঁ, আর সকল মেটাল ও লিকুইড ব্যতীত প্রয়োজনীয় জিনিস ফ্লাইটে ট্রানজিট হলে উমরা যাত্রীগণ হজরা অনুমতি 7 কেজি হাতে 7 কেজি হাতের ব্যাগের মধ্যে রাখুন। আচ্ছা, সকল মেটাল এবং লিকুইড, লিকুইড মানে আপনি লিকুইড জাতীয় যে জিনিস আছে, এমনকি ওই যে টুথপেস্টও লিকুইডের ভিতরে পড়ে। লিকুইড জাতীয় যে জিনিস সেটা আপনি হ্যান্ড ব্যাগে রাখবেন না, রাখলে ওরা রেখে দেবে, আপনার এটা রিটার্নও দেবে না, এটা টাকা দেওয়ার প্রশ্নই আসে না, রেখেই দেবে। অতএব লিকুইড এবং মেটাল জাতীয় জিনিস, নেইল কাটার, কেচি টেচি, এগুলো স্পেশালি হাজিরা বেশি নেয়, এগুলো সব রাখবেন আপনার লাগেজে। যদি বুকিংয়ের লাগেজে দিয়ে দিবেন, হাতে কখনো মেটাল লিকুইড এগুলো জিনিস রাখবেন না। হ্যাঁ, আর হইলো, আর যত উমরার যাত্রী আছে এরা কি করবেন, ওই
এহরামের কাপড় যদি মনে করেন আপনার ডাইরেক্ট জেদ্দায় ফ্লাইট হয়, তাহলে তো আপনি যে উমরা করতে হবে। ট্রানজিট ফ্লাইট হলে ট্রানজিটে যায় আপনারা এহরামের কাপড় নিয়ে ব্যাগে নিয়ে হাত ব্যাগে নিয়ে নেবেন। আর যদি ডাইরেক্ট ফ্লাইট হয় তাহলে উমরা এখান থেকে মনে করেন কাপড় এয়ারপোর্টে নেবেন, প্লেনে কাপড় চেঞ্জ করা, ইট ইজ লুকিং অড, এটা অড দেখা যায়। আমরা এক সিটে আমরা সাথে সিটে এটা বিরক্ত বোধ করবে, আর এটা ভালোও দেখা যায় না। হ্যাঁ, ইসলাম হলো খুব সুন্দর একটা ধর্ম, আল্লাহ পাক। হ্যাঁ, যদিও এহরাম তো মিকাতের আগে পড়া উচিত, মিকাত যেখানে এটার আগে পড়া উচিত, মানে যেখানে ফ্লাইট ট্রানজিট নিবে ওইখানে আপনার পড়া উচিত। আচ্ছা, তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আপনার মোবাইলের চার্জ এবং ডাটা এটা পর্যাপ্ত রাখবেন। প্লেনে উঠলে ফ্লাইট মোডে দিয়ে দিবেন, আর নাহলে বন্ধ করে রাখবেন মোবাইল, প্লেন ছাড়া উপরে উঠলে। তা না হলে দেখা যাবে আপনার মোবাইলের কারণে প্লেন ক্র্যাশ হয়ে যেতে পারে। মানে যাই হোক, এটা সতর্কতামূলক। বা এই জন্য ফ্লাইট মোডে দিতে বলে। আপনি বিমান ছাড়ার আগে এটা রাখবেন। আর যে দেশে যাবেন ওই দেশে যাওয়ার পরে সাথে সাথে বুদ্ধিমান হলো ওই দেশের সিম এবং ডাটা কিনে নেওয়া, তাহলে সবার সাথে আপনার যোগাযোগ শুরু হয়ে যাবে। মানে অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যাওয়া ভালো। আর চলার পথে, আসা যাওয়ার পথে মানে আপনার পরিচিত না এমন কারো কিছু, যত ভালো জিনিস খাবেন না, না খাওয়াই উচিত। আর আপনার সবচেয়ে বেশি সফরে আপনার গুরুত্বপূর্ণ হলো পাসপোর্ট, টাকা এবং মোবাইল। এই জিনিসগুলো আপনি খুব সতর্ক রাখবেন। বাকি জিনিস হারায় যাক, এই তিনটা জিনিস যাতে না হারায়, এটা এটা খুবই, হ্যাঁ, এটা। আর বিদেশে যাওয়ার পর পাসপোর্ট খুব সাবধানে রাখবেন। বিদেশে যদি যায় পাসপোর্ট হারায়, খুব মুসিবতে পড়ে। তবে আপনি আমাদের নিকটস্থ বাংলাদেশের দূতাবাস আছে, সরাসরি ওখানে যোগাযোগ করবেন যদি কারো এরকম হয়। আর সবসময় ভিড়ের ভিতরে যাবেন না, ভিড় সবসময় এড়ায় চলবেন, চেষ্টা করবেন। আর সবসময় অ্যাকচুয়ালি কি, বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি পড়েন তাহলে মনে করেন আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবে বাসা থেকে বের হওয়ার সময়। আর হলো আপনার নামাজের সবসময় পাবন করবেন। নামাজের ওয়াক্ত অনুযায়ী যেখানে ওয়াক্ত হবে ওখানে নামাজ পড়ার চেষ্টা করবেন। বিমানে যদি ওয়াক্ত হয়ে যায়, কেবলা আগে দেখবেন, কেবলা কোন দিকে। মোবাইলে কেবলা ডাইরেকশন আছে, ডাইরেকশন যেদিকে থাকবে ওইদিকে যদি প্লেন যায় ওইদিকে পড়বেন, উল্টা দিয়ে গেলে ঘুরে সিটে পড়বেন। আর না হলে যেখানে ট্রানজিট নেবেন দেখবেন যে ওইখানে হয় কি। আর যদি ডাইরেক্ট ফ্লাইট ওই, মানে নামাজের বিষয়টা খুব গুরুত্ব রাখবেন। কারণ যার নামাজ নাই ইসলামে তার কোনো অংশ নাই। আর কোনো বার, স্পা বা ক্যাসিনোতে যাবেন না। মনে রাখবেন, প্রতিটি বার, স্পা, ডান্স ক্লাবগুলো বড় বড় মাফিয়া সিন্ডিকেটের আওতাভুক্ত। আপনার যে কোনো ভুলের জন্য বড় ধরনের তারা সমস্যা ফেলতে পারে বা বড় ধরনের টাকা ডিমান্ড করতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর আর স্পেশালি ট্যুরিস্ট ভিসা যারা যান তারা হলে মনে করেন বাংলাদেশে এয়ারপোর্টে যে জিনিসগুলা জিজ্ঞাসা করে, যে জিনিসগুলো অবশ্যই আপনার সাথে থাকতে হবে, এয়ার টিকিট, হোটেল বুকিং, হ্যাঁ, এটা থাকতে হবে। আর কোন কোন জায়গায় আপনি ওই দেশে ভিজিট করবেন আগে গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন ওই কোন কোন বিখ্যাত জায়গা আছে। ধরেন আপনি মনে করেন কানাডায় ফ্লাই করতেছেন, তো আপনি বাংলাদেশে যখন ফ্লাই করবে তখন এরা 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 একটু অন্য চোখে দেখে। বাংলাদেশ ইমিগ্রেশন বলবো আপনি কানাডা যাবেন, চিন্তা করে এরা যায়, অনেকে যায় থেকে যাবে, এরকম চিন্তা ভাবনা করে, অবশ্যই অনেকে থেকেও যায়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সতর্কতামূলকভাবে আপনি আপনার সব কিছুই পেপারগুলো নিয়ে নেবেন। হ্যাঁ, এয়ার টিকিট, হোটেল বুকিং, এবং আপনি কোথায় কোথায় যাবেন। ধরেন আপনি এখান থেকে টরন্টো যাবেন, তো টরন্টো গেলে আপনি টরন্টোর বিখ্যাত কিছু জায়গা আছে, স্পট, এগুলো আগে থেকে জেনে নেবেন। টরন্টোর বর্তমানে ওয়েদার কি, ঠান্ডা না গরম, এটাও জেনে নেবেন। কারণ এই প্রশ্নগুলোর সম্মুখীন আপনি দুই ইমিগ্রেশনে যে কোনো জায়গায় হতে পারেন। বাংলাদেশ ইমিগ্রেশন বেশি হলে যাবে, কেন যাবেন, ট্যুরিস্ট ভিসা যাচ্ছি, বা যে আচ্ছা ট্যুর করতে যাবেন, হোটেল বুকিং দেখান, এই যে হোটেল বুকিং, আচ্ছা এয়ার টিকিট তো আছে, তারপরে বলবে যে কতদিন থাকবে। তো যতটা সম্ভব এয়ার টিকিটে যতদিন আছে অতদিনই বলা,
অতদিন বলবেন। আপনার টাইম বাড়াবেন কমাবেন এটা কিছু বলার দরকার নেই। এয়ার টিকিটের যে সময়টা আছে বলে আমি এতদিন থাকবো। আচ্ছা, তো এতদিনে বুকিং আছে, তো এতদিনে বুকিং দেখাবেন। আর যদি দেখা যায় একটা কম সময় বুকিং থাকে বলে আমি ওখানে যে হোটেল চেঞ্জ করবো, তো এখানে থাকবো আপাতত 2-3 দিন, এরপর হোটেল চেঞ্জ করবো, অন্য হোটেলে আমি উঠবো এই। আর জায়গা কিছু স্পেশালি নাম জেনে নেবেন, ওই নামগুলো বলবেন। আর সবসময় লাগেজে ট্যুরিস্ট ভিসা সবসময় কম সামানে নিয়ে যাবেন। যদি বেশি সামানে নিয়ে যান তো আপনি দোনো এয়ারপোর্টে ঝামেলা করবেন। ধরেন যদি আপনি টরন্টো এয়ারপোর্টে যান বা আমেরিকান এয়ারপোর্টে যান, যে কোনো এয়ারপোর্টে যান, বড় কান্ট্রিগুলো বলতেছি, তো ওখানে গেলে যখন আপনি ট্যুরিস্ট ভিসা যে অনেক সামানে নিয়ে যাবেন, লাগেজ টাগেজ অনেক ভর্তি নিয়ে যাবেন, তো তারা এটা চিন্তা করবে যে এই বেচারা ট্যুরিস্টে আসছে, তো এত কাপড় চোপড় এত লাগেজে এত বোঝাই করে আনছে, তার মানে এই বেচারা থাকার উদ্দেশ্য আছে, রিটার্ন করবেন। তখন এরা কি করে, ইয়া মেরে দেয়, ডিপোর্ট করে, মানে দেয় না, রিটার্ন ফ্লাইটে ওকে পাঠিয়ে দেয়। তো কিছু কিছু জিনিস আপনারা স্ট্রেট যেগুলো বলবে সেগুলো স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিবে। যদিও আপনার পাসপোর্ট ধরেন দুর্বল, কিছু আসা যায় না, আপনি স্ট্রেট ফরওয়ার্ড কী জন্য আসেন, ট্যুরিজম করতে চাই, কোথায় যাবেন, এই যে আমি কানাডার এখানে যাবো, আচ্ছা জায়গায় কোথায় যাবেন, এই জায়গায় জানেন কানাডায় যে এখন ঠান্ডা, আমাদের দেশে তো গরম, ধরেন ওইখানে ঠান্ডা, তো ঠান্ডা হলে আপনি ঠান্ডাতে কি ইয়ে করতে পারবেন? হ্যাঁ, আমার অভ্যস্ত আছে, আমি ঠান্ডায় ইয়ে করতে পারি, সার্ভাইভ করতে পারি। আচ্ছা, তারপরে বলবে যে কতদিন থাকবে, তো আপনি সময় দেবেন যে আমার এতদিন সময়, 1 সপ্তাহ 2 সপ্তাহ, বিজি দেখাবেন, বলে আমি ব্যবসায়িক মানুষ বা আমি চাকরিজীবী মানুষ, আমার সময় কম, তো আমি এই ডিউরেশনের ভিতরে আমি আপনার ওখানে কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখবো। আচ্ছা আচ্ছা, তো এইসব বিষয়। তারপর জিজ্ঞাসা করবো কোনো আত্মীয় স্বজন আছে কিনা, যা যা বলার এগুলো সত্যি সত্যি বলে দেবেন। থাকলে বলবেন হ্যাঁ আছে, আর না থাকলে বলবেন নাই। খরচকে বিয়ান করে বলে আমি আমার এক্সপেন্স বিয়ান করবো, দেখেন আমি ডলারে এন্ডোজ করে নিয়েছি, পাসপোর্টে ডলার এন্ডোজ দেখবেন, আপনি দেখেন আমার পাসপোর্টে ডলার এন্ডোজ আছে। হ্যাঁ, এই দেখতে চাইলে ডলার তখন পকেট থেকে বের করে দেবেন, নিজে থেকে পকেট থেকে কখনো ডলার বের করবেন না। মানে মোট কথা হইলো, এই বাংলাদেশ এয়ারপোর্ট বলেন আর আপনি এয়ারপোর্ট বলেন, ওই দুই এয়ারপোর্টে আপনারে যে প্রশ্ন করবে এর বাইরে কোনো উত্তর দিবেন না, যতটুকু প্রশ্ন করবে অতটুকু উত্তর দিবেন, বাকি সময় চুপ থাকবেন। নিজে থেকে বাড়ায় বলতে যায় এই বিপদে পড়ে, কখনো নিজে থেকে বাড়ায় বলবেন না, কোনো ধরনের চালাকিও করার দরকার নেই, স্পষ্ট যা সত্যি তাই বলবে, দেখবেন স্বচ্ছ। এই আপনি ভয় পাওয়ার দরকার নেই, এটা জীবনে প্রথমে চাইতেছি, কি না কি হয়, কি না কি হয় না, দুনিয়ার মানুষ আসা যাওয়া করতেছে, কি না কি হবে, কিছুই হবে না ইনশাআল্লাহ। আপনি ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলে যান। যেহেতু আপনার পাসপোর্ট লিগেল, ভিসা লিগেল, তাহলে আপনার সমস্যা কি, মানে হোটেল বুকিং লিগেল, তা আপনার আর সমস্যা কি? ইমিগ্রেশনে যদি কোনো কারণে আটকে বলে আমার এগুলো সব লিগেল আছে, আপনি আমাকে কেন যেতে দিবেন না, বা কোনো আমার ঝামেলা করবেন কেন, আমার তো সব কিছু লিগেল আছে, আমি ওখানে যাই কী করে ট্যুরিস্টে যাচ্ছি, এর বিষয়ে স্ট্রং থাকবেন। আর স্পেশালি চেষ্টা করবেন অযথা কোনো কথা না বলা এবং তর্ক না করা। হ্যাঁ, আর বুঝে ঠান্ডা মাথায় বলবেন রিকোয়েস্টের সাথে, কারণ এরা অফিসার, তো এরা যা খুশি তাই করতে পারে, এদের এই অথরিটি আছে, এদের মাথা বিগড়ানো যাবে না। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর হলো এয়ারপোর্টে যাওয়ার আগে আমাদের বাংলাদেশের অবস্থা তো জানেন, ঢাকা শহরে প্রচুর জ্যাম থাকে। আপনি যদি ওইখানে আমি 6 ঘন্টা ধরি, এয়ারপোর্টের ভিতরে 6 ঘন্টা সময়, আপনি আরও 2 ঘন্টা আগে, ঢাকার যে প্রান্ত থেকে যান 2 ঘন্টা আগে যাবেন, কারণ আপনার জ্যামের কারণে দেখা যায় রাস্তাঘাট অনেক সময় দেখা যায়, অনেক সময় মিটিং বা অনেক কোনো ঝামেলার কারণে রাস্তা আটকায় থাকবে, অনেকের ফ্লাইট এভাবেই মিস হয়, টাকাগুলো লস হয়। তো এই জন্য আপনারা কী করবেন, মিনিমাম এয়ারপোর্টে রিপোর্টিং 6 ঘন্টা আগে করার কথা, আপনারা আরও 2 ঘন্টা আগে রওনা দিবেন। হ্যাঁ, 2 ঘন্টা আগে রওনা দিবেন, সেই হিসেবে আপনি আগে যায় বসে থাকেন সমস্যা নেই, কিন্তু টাইমের পরে গেলে বিপদে পড়তে হয়, হ্যারাসমেন্ট করতে হয়, পেরেশানি হইতে হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে জিনিসগুলো আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন। আর আমলের সাথে জিকিরের সাথে থাকবেন, আল্লাহর প্রতি স্মরণ রাখবেন, এটাই মেন বিষয়। আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবে। তো ইনশাল্লাহ আর কোনো ইনফরমেশন জানা থাকলে যোগাযোগ করবেন, ইনফরমেশন জানিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো আমাদের এজেন্সির নাম হলো জাকির ট্রাভেল এজেন্সি লিমিটেড। ফোন নাম্বার হলো 01982945904। তো আজ এই পর্যন্তই।
অন্য সময় অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ইনশাআল্লাহ আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।